গত ভিডিওতে আমরা শুনেছি ন্যাশনালাইজেশনের কথা বলতে গিয়ে আমাদের 1969 সালের কথা মনে পড়ে যায়। 1969 সালের এই ন্যাশনালাইজ ব্যাংক, আমরা বুঝছি যে সে সময় প্রচুর প্রাইভেট সেক্টর ব্যাংক ছিল যারা মানুষের আস্থা অর্জন করতে পেরেছিল। এদের ক্যাপিটাল প্রচুর ছিল, এদের রিস্কটা কম ছিল, এদের ক্ষমতাটা বেশি ছিল, এদের দু একটা ছোটোখাটো লসকে রিপেয়ার করবার মতন কিন্তু এদের ক্ষমতা ছিল। সুতরাং এই ব্যাংকগুলোর উপরে মানুষের অনেকটাই আস্থা ছিল এবং এদেরকে কি করা হলো, যে ন্যাশনালাইজড ব্যাংকে এদেরকে কনভার্ট করানো হলো, এরা ন্যাশনালাইজেশন হলো এই ব্যাংকগুলোর। এবং এর ফলে কি হলো, ইন্ডিয়ান ইকোনমির একটা গ্রোথ হলো, ভারতে প্রচুর ন্যাশনালাইজড ব্যাংক হয়ে গেল, 14টা ন্যাশনালাইজড ব্যাংক 1969 সালে কিন্তু ন্যাশনালাইজড হয়ে গেল। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাংকিং অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিং অর্ডিন্যান্স 1969, অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিং অর্ডিন্যান্স 1969 এর মধ্য দিয়ে এই ন্যাশনালাইজেশনটা কমপ্লিট করা হলো। এবং এই কমপ্লিট করার ফলে এটা 9 আগস্টে এই ন্যাশনালাইজেশন প্রসেসটাকে আমরা কমপ্লিট করলাম। কি কি ব্যাংক আমরা দেখে নেব একবার। এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র। এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, দেনা ব্যাংক, যেটাকে এখন ব্যাংক অফ বরোদা নামেই বলা হয়ে থাকে, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। এই 14টা ব্যাংক কিন্তু ন্যাশনালাইজড হয়ে গেল 1969 সালে। তাহলে এই 14টা নাম কি একটু তোমাদের মুখস্থ রাখতে লাগবে। আমারও মুখস্থ নেই, কারণ আমি চর্চার মধ্যে নেই। তোমরা একটু চেষ্টা করো বারবার করে নামগুলোকে দেখে, অন্তত কয়েকবার দেখলেই তোমাদের মাথার মধ্যে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এইটার থেকে প্রশ্ন আসতে পারে যে এই নিচের 4টি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকটিকে 1969 সালে ন্যাশনালাইজেশন করা হয়নি, ন্যাশনালাইজ করা হয়নি। এর পরবর্তীকালে আমরা জানি যে 1980 সালে আবার একটা পরিবর্তন এলো, বেশ কয়েকটা ব্যাংক আবার কিন্তু এই সময় ন্যাশনালাইজড হলো। এই সময় অ্যাকচুয়ালি গভর্নমেন্টের দরকার ছিল যে গভর্নমেন্ট পলিসি যেটা ঠিক করলো যে মানে ক্রেডিট পলিসির উপরে গভর্নমেন্টের আরও কন্ট্রোলের দরকার ছিল। 14টা মাত্র ন্যাশনালাইজড ব্যাংক দিয়ে কাজ হচ্ছিল না এবং বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলো সে সময় তারা গভর্নমেন্টের পারভিউতে আন্ডারে আসার জন্য কিন্তু তৎপর হয়ে গেছিল। ঠিক আছে, কারণ প্রাইভেট ব্যাংকে অনেক হ্যাসেলস ছিল, অনেকগুলো ট্যাক্স রিলেটেড সমস্যা ছিল এবং তাদের অপারেশনাল কিছু হ্যাসেলস ছিল। এর ফলে কি হলো, এরাও গভর্নমেন্টের ছত্রছায়াতে আসতে রাজি হলো। এই সময় যে 6টা ব্যাংককে ন্যাশনালাইজ করা হলো সেই ব্যাংকগুলো কোন কোন ব্যাংক? পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, বিজয়া ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক অফ ইন্ডিয়া, কর্পোরেট ব্যাংক, অন্ধ্র ব্যাংক, নিউ ব্যাংক অফ ইন্ডিয়া। আমি একটু আগেই বলেছি যে দেনা ব্যাংকটা এখন ব্যাংক অফ বরোদা নামে পরিচিত। এখানে বিজয়া ব্যাংকের কথা বললাম, বিজয়া ব্যাংকটাও ব্যাংক অফ বরোদা নামে পরিচিত। কেন? এই ব্যাংকগুলো পরবর্তীকালে, অর্থাৎ দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক কিন্তু পরবর্তীকালে ব্যাংক অফ বরোদার সঙ্গে মার্জ হয়ে যায়। এই ব্যাংকিং মার্জারের জন্য দেনা ব্যাংক বা বিজয়া ব্যাংকের আলাদা করে এখন আর অস্তিত্ব নেই, এরা ব্যাংক অফ বরোদা এন্টিটিতেই এরা কাজ করছে। 1993 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিউ ব্যাংক অফ ইন্ডিয়াকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে, নিউ ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই দুটোকে মার্জ করে দেয় এবং এর ফলে প্রথম ন্যাশনালাইজড ব্যাংকের মার্জার কিন্তু এইটা 1993 সাল। নিউ ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটা হলো প্রথম ন্যাশনালাইজড ব্যাংকের মার্জার। এবং এর ফলে কি হচ্ছে যে দুটো ব্যাংকের যখন মার্জার হচ্ছে তখন মার্জারের ফলে ইনিশিয়াল কিছু হিকাপস বা কিছু হ্যাসেলস থাকলেও দেখা যাচ্ছে যে আলটিমেটলি দুটো ব্যাংকের ক্যাপিটাল মার্জ হয়ে গিয়ে কিন্তু আলটিমেটলি ন্যাশনালাইজড ব্যাংকের একটা ভালো এন্টিটি তৈরি হলো। এর ফলে নিউ ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রথম ভারতের এই ন্যাশনালাইজড ব্যাংকের মার্জারের এক্সাম্পল। এটা নিয়েও একটা কিন্তু প্রশ্ন হতে পারে 1993 সালে। এবার আমরা একটু চলে যাই হিস্ট্রিতে। ইতিহাসে আমরা কীরকম করে ব্যাংকিং সিস্টেমের গ্রোথ দেখেছি সেই সম্পর্কে একটু জাস্ট দু একটা কথা আমি বলবো। এটা তোমরা পুরোটাই নোটটার মধ্যে পেয়ে যাবে। আমরা জাতকের মধ্যে আমরা পড়েছি, আমাদের বিভিন্ন যে সূত্রগুলো ছিল তার মধ্যে পড়েছি, বেদের মধ্যেও আমাদের কথা এই মানি লেন্ডিংয়ের কথা বলা হয়েছিল এবং আমাদের যে মনুস্মৃতিতে এই ব্যাংকিং সিস্টেমের কথা বলা হয়েছিল। পরবর্তীকালে কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যেও এর কথা বলা হয়েছিল। মৌর্য পিরিয়ডে আদেশা বলা হয়েছিল। আদেশা মানে হচ্ছে বিলস অফ এক্সচেঞ্জ, আদেশা।
এবং পরবর্তীকালে মিডিভাল এরাতে আমরা দেখছি যে দস্তাবেজ মানে এমন একটা ইনস্ট্রাকশন যেটা দিয়ে একটা রাজা একটা দস্তাবেজ ইস্যু করলেন, তার মানে ওই ব্যাংককে বললেন এই লোকটিকে এত টাকা দেয়া হোক। সুতরাং এই দস্তাবেজটা মুঘল পিরিয়ডেও ছিল। পরবর্তীকালে হুন্ডির উৎপত্তি হয়, হুন্ডিও একটা ক্রেডিট ইনস্ট্রুমেন্ট ছিল। কলোনিয়াল এরাতে আমরা দেখেছি যে প্রথমে ব্যাংক অফ বেঙ্গলের মধ্য দিয়ে কিন্তু বা ব্যাংক অফ ক্যালকাটার মধ্য দিয়ে কিন্তু এই ব্যাংকিং সিস্টেমের গ্রোথ হওয়া শুরু করলো, এবং আরও অন্যান্য বিভিন্ন ব্যাংক যেগুলোর কথা আমরা অলরেডি বলে দিয়েছি। একটা ছোট্ট ইনফরমেশন এক্ষেত্রে প্রযোজ্য যে কোন ফরেন ব্যাংক ভারতবর্ষে প্রথম কাজ করবার শুরু করে। গ্রিনলেস ব্যাংক ওপেন্ড ইটস ফার্স্ট ব্রাঞ্চ ইন ক্যালকাটা ইন 1864। এটাতে কিন্তু প্রথম একটা বিদেশি ব্যাংক। এলাহাবাদ ব্যাংকের নাম আমরা শুনে থাকি। এলাহাবাদ ব্যাংক একটা তার রেকর্ড আছে যে 1865 সালে এলাহাবাদ ব্যাংক এস্টাবলিশ করা হয়েছিল এবং এটা এখনও কিন্তু ফাংশন করছে। এটা ওল্ডেস্ট জয়েন্ট স্টক ব্যাংক ইন ইন্ডিয়া, যদিও অ্যাকচুয়ালি নন এক্সিস্টেন্ট, এখনকার দিনে নন এক্সিস্টেন্ট একটা ব্যাংক যার নাম ছিল ব্যাংক অফ আপার ইন্ডিয়া। সেটা 1863 সালে তার জন্ম হয়েছিল এবং 1913 সাল পর্যন্ত সেটি কাজ করেছিল, কিন্তু সেই সময় তার প্রচুর লায়াবিলিটি হয়ে যাওয়ার জন্য সেটা অ্যাকচুয়ালি অ্যালায়েন্স ব্যাংক অফ সিমলাতে তার ক্যাপিটালকে ট্রান্সফার করা হয়েছিল এবং 1913 সালেই এই আপার ব্যাংক অফ ইন্ডিয়া এটা নষ্ট হয়ে যায়। নাহলে অ্যাকচুয়ালি আপার ব্যাংক অফ ইন্ডিয়া ছিল ভারতের প্রথম জয়েন্ট স্টক ব্যাংক। কিন্তু যেহেতু এলাহাবাদ ব্যাংক এখনও এক্সিস্টেন্ট রয়েছে, সুতরাং এক্সিস্টিং ব্যাংকসের মধ্যে প্রথম জয়েন্ট স্টক ব্যাংক এই ভারতবর্ষে হলো এলাহাবাদ ব্যাংক। এছাড়া ফার্স্ট এন্টায়ারলি ইন্ডিয়ান জয়েন্ট স্টক ব্যাংক ছিল আউথ কমার্শিয়াল ব্যাংক। সেটা 1881 সালে ফৈজাবাদ শহরে সেটার জন্ম হয়েছিল এবং ইট ফেইলড ইন 1958। এর পরবর্তীকালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা 1894 সালে লাহোরে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটাও কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান জয়েন্ট স্টক ব্যাংক হিসাবে পরিচিত ছিল। আমরা জানি যে স্বদেশী পিরিয়ডে কিন্তু ভারতবর্ষ, বিশেষ করে বাংলাতে একটা খুব ব্যাংকিং সেক্টরের গ্রোথ হয় এবং বাঙালি তথা ভারতীয় ব্যবসায়ীরা এ সময় বিভিন্ন জায়গাতে, বাংলা, পাঞ্জাব, বিভিন্ন জায়গাতে সেই স্বদেশী মুভমেন্টের সময় তারা কি করেছিলেন যে ব্যাংকিং সেক্টরের ডেভেলপমেন্ট করেছিলেন। এ সময় অনেকগুলো ব্যাংক, a number of banks established then have survived to the present, such as Catholic Syrian Bank, South Indian Bank, Bank of India, Corporation Bank, Indian Bank, Bank of Baroda, Canara Bank, Central Bank of India. তাহলে একটা প্রশ্ন আসতেই পারে যে অনেকগুলো অ্যাক্টিভিটিস দিয়ে বলা হতে পারে যে এর মধ্যে কোনটা 1905 থেকে 1911 স্বদেশী পিরিয়ডে হয়নি। তার মধ্যে একটা অপশন দিতে পারে যে গ্রোথ অফ দ্য ব্যাংকিং সেক্টর। আমরা কিন্তু বলবো যে হ্যাঁ, গ্রোথ অফ দ্য ব্যাংকিং সেক্টর অবশ্যই স্বদেশী পিরিয়ডে হয়েছিল। ইন্ডিয়ান ট্রেডার্সরা বা ইন্ডিয়ান ব্যবসায়ীরা সে সময় স্বদেশী মানসিকতায় উদ্বুদ্ধ হয়ে তারা ব্যাংক খোলা শুরু করলেন। এর ব্যাংকগুলো আমরা আরেকবার বলে নিচ্ছি: সাউথ ইন্ডিয়ান ব্যাংক, ক্যাথলিক সিরিয়ান ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, কর্পোরেশন ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এবং এর ফলে আমরা এর পরবর্তীকালে কিছু আর ইনফরমেশন এখান থেকে দেখে নেব একবার, আর কোনো ইনফরমেশন রয়েছে কিনা। তাহলে আপাতত আমরা ব্যাংকিং সেক্টরটা যদি একবার রিক্যাপিচুলেট করি, তাহলে 1806 সাল থেকে ব্যাংক অফ ক্যালকাটার মধ্য দিয়ে এর উৎপত্তি। 1809 সালে সেটা ব্যাংক অফ বেঙ্গলে তার পরিবর্তন। পরবর্তীকালে 1840 সালে ব্যাংক অফ ম্যাড্রাসের জন্ম, আর ব্যাংক অফ বম্বের জন্ম। 1843 সালে ব্যাংক অফ ম্যাড্রাসের জন্ম। 1921 সালে এরা মার্জ হয়ে গেল, এরা নাম হলো ইম্পিরিয়াল ব্যাংক। 1934 সালে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্টটা এলো। আমাদের 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এলো। 1955 সালে স্টেট ব্যাংক এলো। ইম্পিরিয়াল ব্যাংকগুলো, ব্যাংকটার নাম পরিবর্তন করে স্টেট ব্যাংক হলো। ইম্পিরিয়াল ব্যাংক আবার এই যে তিনটে, বোম্বে, ক্যালকাটা এবং মাদ্রাজের তিনটে ব্যাংকে মার্জ করে তৈরি করা হয়েছিল। এবং পরবর্তীকালে 1969 সালে আমাদের 14টা ব্যাংকে ন্যাশনালাইজ করা হলো। 1980 সালে আরও 6টা ব্যাংকে ন্যাশনালাইজ করা হলো। পরবর্তীকালে আমরা দেখছি যে দুটো ব্যাংক প্রথম আমাদের মার্জ হয়ে গেল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে, মার্জার, সে যেটা প্রথম ন্যাশনালাইজ ব্যাংকের মার্জার আমরা বলেছি। এর পরবর্তীকালে আরও কিছু ইনফরমেশান আমাদের এখান থেকে দেখে নিতে হবে যে নিউ ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মার্জারটা প্রথম আমাদের মার্জার। এবং এরপরে
1990-এর পরবর্তীকালে কিন্তু লিবারালাইজেশন হলো এবং এর ফলে কিন্তু প্রচুর প্রাইভেট ব্যাংক আমাদের ভারতবর্ষে ঢুকে গেল এবং এই সময় আমরা দেখছি যে নিউ জেনারেশন টেক সেভি ব্যাংক, অর্থাৎ আমরা যে ঝাঁ চকচকে এখনকার যে ব্যাংকের সিস্টেমটা দেখি আর 1990 সালের পুরনো ব্যাংক যদি দেখো, দুটোটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। গ্লোবালাইজেশন এলো, লিবারালাইজেশন এলো এবং তার প্রভাবটা ভারতবর্ষের ব্যাংকিংয়ের মধ্যে পড়লো। ঝাঁ চকচকে নতুন প্রাইভেট সেক্টর ব্যাংকের জন্ম হলো এবং এর ফলে কি হচ্ছে যে গ্লোবাল ট্রাস্ট ব্যাংক, দ্য ফার্স্ট জেনারেশন ব্যাংক এবং গ্লোবাল ট্রাস্ট ব্যাংক, যেটা হচ্ছে 1990 সালে প্রথম, 91-এর পরবর্তীকালে প্রথম লিবারালাইজেশনের পরে প্রথম স্থাপিত ব্যাংক, যেটা এই সময়কার গ্লোবাল ট্রাস্ট ব্যাংক জিটিবি, এবং পরবর্তীকালে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সের সঙ্গে এর মার্জার হয়ে থাকে। এছাড়া ইন্দাস-ইন্দ ব্যাংক, ইউটিআই ব্যাংকে পরবর্তীকালে নাম পরিবর্তন করে আমরা দেখেছি যে 2000-এর পরবর্তী সময়ে এটা এক্সিস ব্যাংক নামে পরিচিত হয়। আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, অনেক ব্যাংক এ সময় প্রাইভেটাইজড ব্যাংকের প্লেয়ার এরা আসা শুরু করলো এবং এর ফলে ব্যাংকিং সেক্টরে একটা বড়সড় চেঞ্জ কিন্তু আমরা চলে এলো। এরপরে আমরা ব্যাংকিং সেক্টরে এফডিআই অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও কিন্তু আসা শুরু করলো। ফরেন ইনভেস্টার্স ইন ব্যাংক মে বি গিভেন ভোটিং রাইটস দ্যাট কুড এক্সিস্ট দ্য প্রেজেন্ট ক্যাপ অফ 10%। সুতরাং ইট হ্যাজ গান টু মানে ব্যাংকের একটা বোর্ড ফরমেশন হলো, যেক্ষেত্রে ফরেন ডিগনিটারিজরা প্রেজেন্ট থাকতে পারবে, তাদের একটা ভোটিং রাইট থাকবে, যেটা শুরুতে করা হয়েছিল 10% দিয়ে ইকোনমিক লিবারালাইজেশনের সময়, এখন সেটা কিছু কিছু ক্ষেত্রে 74% অবধিও চলে গেছে। দ্য নিউ পলিসি শুক দ্য ব্যাংকিং সেক্টর অ্যান্ড ইন্ডিয়া কমপ্লিটলি এবং এর ফলে আমরা দেখছি যে ভারতের সাধারণ মানুষেরই কিন্তু তাতে উপকার হলো, কারণ প্রচুর ব্যাংক চলে এলো, কম্পিটিশনটা বেড়ে গেল, মানুষ অনেক সস্তায় লোন পাওয়া শুরু করলো। এরপর আর কিছু আমরা ইদানিংকালে একটা কনসেপ্ট গ্রো করেছি যে পেমেন্ট ব্যাংক বলতে নিউ মডেল অফ ব্যাংকস কনসেপচুয়ালাইজড বাই আরবিআই এবং এরা অ্যাকচুয়ালি আমরা দেখছি যে এয়ারটেল মানি, জিও মানি এরাও কিন্তু একটা পেমেন্ট ব্যাংক। এয়ারটেল পেমেন্টস ব্যাংক, ফিনো পেমেন্টস ব্যাংক, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক যেটা ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট কন্ট্রোল করে থাকে, জিও পেমেন্টস ব্যাংক, এনএসডিএল পেমেন্টস ব্যাংক, পেটিএম পেমেন্টস ব্যাংক। এই গ্রোথটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে এবং নতুন নতুন প্রচুর পেমেন্টস ব্যাংকের অপশনটা চলে আসছে। আমরা আমাদের মোবাইলে যে অ্যাপগুলোকে ইনস্টল করে আমরা এয়ারটেল মানি দিয়ে বা জিও মানি দিয়ে বা পেটিএম থেকে কিন্তু আমরা একে অপরকে টাকা পাঠাতে পারি। এখন আমরা দেখছি যে ফোনপে বা বিভিন্ন কত অপশনসগুলো চলে এসছে, এগুলো কিন্তু এই পেমেন্ট ব্যাংক ক্যাটাগরিরই ক্রাইটেরিয়া, যেক্ষেত্রে পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রে 1 লাখ টাকা অবধি পাঠানোর ক্ষেত্রে খুব একটা বেশি লিমিটেশন নেই, কিন্তু তার পরবর্তীকালে পাঠাতে হলে তোমাকে অনেকগুলো তোমার যেটাকে আমরা বলে থাকি যে তোমার কেওয়াইসি করে নিতে হবে এবং অন্যান্য বিভিন্ন ডকুমেন্টস দিয়ে তোমাকে কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো নিতে হবে। এছাড়া স্মল ফাইন্যান্স ব্যাংক টু ফার্দার দ্য অবজেক্টিভস অফ দ্য ফিনান্সিয়াল ইনক্লুশন, গভর্নমেন্টের একটা পলিসি হলো ফিনান্সিয়াল ইনক্লুশন, যার অর্থ হলো যে প্রত্যেকটা মানুষই যেন ব্যাংকিং সেক্টরের পারভিউয়ের আওতার মধ্যে পড়ে থাকে এবং সেটাকে বাড়ানোর জন্য গভর্নমেন্ট কী করলো যে স্মল ফাইন্যান্স ব্যাংক 2016 সালে আরবিআই গ্র্যান্ট অ্যাপ্রুভাল দিল যে এরকম স্মল ফাইন্যান্স ব্যাংক যাতে কিছু এস্টাবলিশ করা হয়ে থাকে এবং এই মুহূর্তে 10টা এরকম স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে। AU স্মল ফাইন্যান্স ব্যাংক, ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক, এগুলো প্রত্যেকটা আমি নোটের মধ্যে দিয়ে দিচ্ছি, সুতরাং আমার আলাদা করে কিছু বলবার দরকার নেই। কতগুলো সুন্দর ইনফরমেশন তোমাদের জন্য জেনে রাখা উচিত যে ব্যাংকিং সেক্টরে একটা পরিবর্তন, আমি যেটা বলছিলাম যে 90-এর দশকের পরবর্তী সময় ব্যাংকিং সেক্টরগুলো অনেক পরিবর্তন আসে এবং আমরা আজকের ব্যাংকিং সেক্টরে এই যে আরটিজিএস, এনইএফটি করতে পারছি, সবগুলো কিন্তু পরিবর্তন 80-র দশকে তার গোড়াপত্তন হয়েছিল। সে সময় সি রঙ্গরাজন কমিটি, ডক্টর সি রঙ্গরাজনের নেতৃত্বে রঙ্গরাজন কমিটি, তারা এই ব্যাংকের মেকানাইজেশনের উপরে গুরুত্ব দিয়ে থাকে। 1984 সালে এই কমিটি ফরমেশন করা হয়, রঙ্গরাজন কমিটি, যারা ব্যাংকের মেকানাইজেশনের উপরে কাজ করে থাকেন। উনি সে সময় ছিলেন ডেপুটি গভর্নর অফ আরবিআই এবং তারা বলছিলেন কি যে এমআইসিআর, আমরা এখন দেখি যে এমআইসিআর একটা কোড থাকে ব্যাংকের, সেই এমআইসিআরকে ইন্ট্রোডিউস করা এবং ব্যাংকের টেকনোলজিকে এনহ্যান্স করার জন্য বলা হয়ে থাকলো। এর পরবর্তীকালে 1988 সালে কম্পিউটারাইজেশন ইন ব্যাংক, এটাও ডক্টর রঙ্গরাজনের নেতৃত্বেই কিন্তু তৈরি করা হলো, যে ব্যাংকের কম্পিউটারাইজেশনের জন্য 1988 সালে সি রঙ্গরাজনের নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হলো। তারা বললেন যে পুরো ট্রানজাকশনটা যেন কম্পিউটার বেসড হয় এবং তার পরবর্তীকালে আমরা দেখছি যে আজকের ডেভেলপমেন্টের, ব্যাংকিং সেক্টরের ডেভেলপমেন্টের জন্য এটা অনেকটাই রেসপন্সিবল। এরপরে 1994 সালে একটা WS সারাফ কমিটির নেতৃত্বে কি করা হলো, কমিটি অন টেকনোলজি ইস্যুস রিলেটেড টু পেমেন্ট সিস্টেম, চেক ক্লিয়ারিং অ্যান্ড সিকিউরিটি সেটেলমেন্ট ইন দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি, যেটা আজকের দিনে খুব প্রযোজ্য।
সারাফ কমিটি এর উপরে কাজ করলো, যে চেক ক্লিয়ারেন্স অ্যান্ড সিকিউরিটি অফ ব্যাংক। এটিএম এর গ্রোথটা আমরা দেখেছি যে 90-এর দশকের শেষের থেকে এটিএম এর গ্রোথ শুরু হয়ে থাকে, এবং এটিএম এর গ্রোথ আজকে দেখছি যে এটিএম ছাড়া আমাদের জীবন অচল। আজকের ডেটে 2018 সালে দেখা গেছে যে 2020 সালে এসে এটার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। 2018 সাল অবধি ভারতবর্ষে 2,38,000 এরকম এটিএম ছিল। এই এটিএম সবচেয়ে বেশি ছিল ন্যাশনালাইজ ব্যাংকের, প্রায় 60,000-এর উপরে ভারতবর্ষে এটিএম ন্যাশনালাইজ ব্যাংকের এটিএম রয়েছে। ভারতবর্ষের টোটাল এটিএম 2018 সালের ডেটা অনুসারে 1,62,543, তার মধ্যে লায়ন্স শেয়ার কিন্তু ন্যাশনালাইজ ব্যাংকের। ন্যাশনালাইজ ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি আছে শেয়ার রয়েছে স্টেট ব্যাংকের, যাদের 51,000, 2018 সালের ডেটা অনুসারে 51,733টি, 753টি এটিএম স্টেট ব্যাংকের। এর পরবর্তীকালে ওল্ড প্রাইভেট সেক্টর ব্যাংক, যেগুলো অনেক দিন থেকে প্রাইভেট সেক্টরে রয়েছে, সেগুলো 9,385, নিউ প্রাইভেট সেক্টর 39,385। সুতরাং প্রথম ন্যাশনালাইজ ব্যাংকের মধ্যে প্রথম স্টেট ব্যাংক, তারপরে নিউ প্রাইভেট সেক্টর ব্যাংক যেমন এক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এগুলো। ওল্ড প্রাইভেট সেক্টর ব্যাংক, কিছু কিছু জায়গায় আমরা বিভিন্ন পুরনো কিছু প্রাইভেট সেক্টর ব্যাংকের দেখেছি যে 9,385। ফরেন ব্যাংকস খুব কম রয়েছে, 1,149টি এটিএম রয়েছে। তাহলে আমরা দেখলাম যে ফরেন ব্যাংকস যেগুলো আছে, ফরেন ব্যাংকসগুলোর সবচেয়ে কম এটিএম রয়েছে। এবার তোমার বিভিন্নভাবে এই ছোট্ট ইনফরমেশনটার উপরে আবার বারবার করে বলছি যে কোনো রকমভাবেই এই সংখ্যাগুলোকে মুখস্থ রাখবার কোনো দরকার নেই। আমি পার্টিকুলার কিছু প্রথম থেকে এই চ্যাপ্টারটাকে যদি শেষ অবধি দেখি, তাহলে কিছু ইম্পর্টেন্ট ইয়ার্সকে তোমাদের মাথায় রাখতে লাগবে। 1921, 1934, 35, 1945, 1955, 1969, 1980। এই ইয়ার্সগুলো কেন ইম্পর্টেন্ট সেগুলো জেনে রাখবে। প্রথম ব্যাংকের কথা জানবে, প্রথম ন্যাশনালাইজ ব্যাংক কী কী ছিল, প্রথম ন্যাশনালাইজ ব্যাংকের মার্জার কী আছে, 20টা ন্যাশনালাইজ ব্যাংক প্রথমের 80 সাল অবধি, সেগুলোর সম্পর্কে একটু জাস্ট নামগুলোকে একটু দেখে রাখা। শিডিউল ব্যাংক কি, নন শিডিউল ব্যাংক কি, কমার্শিয়াল ব্যাংক কি, এটিএম ভারতবর্ষে কোথায় কোথায়, কোন ব্যাংকের সবচেয়ে বেশি, এই ধরনের বেসিক কিছু ইনফরমেশনগুলো দেখে রাখো। ব্যাংকিং সেক্টর থেকে নর্মালি 1-2টো প্রশ্ন আসতে পারে, সুতরাং এই ইনফরমেশনগুলো, এবং এগুলো বেসিক কোশ্চেন, এগুলোতে ভুল করা মানে তোমাদের কিন্তু একটা বড়সড় অ্যাডভান্টেজকে হাতছাড়া করা। সুতরাং এই ইনফরমেশনগুলো আমাদের এই নোটটার মধ্যে তোমরা সব কিছুই পেয়ে যাবে। অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করতে থাকো। এর পরবর্তী চ্যাপ্টারে আমরা কিছু কনসেপচুয়াল আবার জিনিস ডিসকাস করব, যেমন বিভিন্ন ব্যাংক রেটস, সিআরআর, এসএলআর ইত্যাদি সমস্ত রেটসগুলোকে ডিসকাস করব পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।